কি সিলেবাসে দিছি স্পেশাল অ্যাপারেল প্রোডাকশনের ওই যে কমফোর্ট, বিভিন্ন কমফোর্টের মেজারমেন্টের পদ্ধতিগুলা, এগুলা কোশ্চিন কেমন হয়েছিল মিডে? এই সাবজেক্টে হাইয়েস্ট পাইছে হচ্ছে একজন 30-এর মধ্যে 25 পাইছে। ফিজিক্যালি এক্সাম দিছিল, রনি নাম মনে হয়, রনি, হ্যাঁ রনি নাম। আচ্ছা যাই হোক, তো আমরা হচ্ছে কমফোর্ট, তারপর হচ্ছে কমফোর্টের যে প্যারামিটার্সগুলো কীভাবে মেজারমেন্ট করে এই জিনিসগুলো জানছিলাম। তো স্পেশাল অ্যাপারেল প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের যে এই অ্যাপারেলগুলোতে, অর্থাৎ এই পোশাকগুলোতে আমরা তো স্পেশাল কিছু ক্যারেক্টারিস্টিক পাই, স্পেশাল কিছু যেটা ফিচার পাই। সো এগুলো মেজারমেন্ট করার জন্য আমাদের যে টেস্ট মেথডগুলো আছে, বিভিন্ন ফিচার্স, যেমন আমরা স্পেশাল অ্যাপারেল প্রোডাকশনের মধ্যে আমরা বলতে পারি যে ফায়ার ফাইটাররা যেটা ইউজ করে, অথবা এরো স্পেসে যেটা ইউজ করা হয়, দেন আপনার শীতকালে যেটা ইউজ করা হয় বিভিন্ন ধরনের জ্যাকেটগুলো, এগুলো তো স্পেশাল অ্যাপারেল প্রোডাক্ট। সো জ্যাকেটের প্রোডাকশনের যে ফ্লো চার্ট, তারপর কীভাবে প্রোডাকশন হবে, এগুলো কিন্তু পড়ানো হয়েছে একদিন, খেয়াল আছে? পরীক্ষায় কিন্তু আসছিল। তো আমাদের কিন্তু ওই স্পেশাল অ্যাপারেল প্রোডাকশনের যে প্রোডাক্টগুলা, সেগুলার যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলা যে আমরা টেস্ট করব আছে কি না, সো এই টেস্ট প্যারামিটারগুলো এবং টেস্টের যে মেথডগুলো, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো আমি যেহেতু আপনাদের সময়ও অনেক কম, হ্যাঁ অবশ্যই আসে, সময়ও অনেক কম, প্লাস হচ্ছে আপনার আমাদের হচ্ছে আন্দোলনের কারণে আমাদের কয়েকটা ক্লাস হয় নাই, আন্দোলনের কারণে 3-4টা ক্লাস আমাদের হয় নাই। সো আমি হচ্ছে একদম পড়াতে ফিরে আসি, আমরা ডিরেক্ট মেথডগুলো পড়ি, কারণ মেথডগুলো তো হচ্ছে আপনার শর্ট করে তো পড়ানোর সুযোগ নেই, তবুও চিন্তা ভাবনা করব যে প্রতিটা টপিকস অন্তত টাচ করা, মানে আমাদের সিলেবাসে যতগুলো টপিকস আছে, যেহেতু আপনাদের ফাইনাল পরীক্ষা মনে হয় 1 সপ্তাহ পিছাইছে, তাই না? হ্যাঁ, 1 সপ্তাহ আগে তো মনে হয় 10 তারিখের দিকে ছিল। আচ্ছা যাই হোক, আগের চিন্তা ভাবনাটা একটু আগে ছিল, একটু পিছানো হয়েছে। যাই হোক, সো আমরা হচ্ছে ওই টেস্টগুলো কিভাবে করে ওই টেস্টগুলো দেখব, এগুলো হচ্ছে সবগুলো আসার মতো, ঠিক আছে? আমরা প্রথমে যে জিনিসগুলো না পড়লে না, এই জিনিসগুলো পড়বো, দেন ওই বাকি জিনিসগুলো ওভারঅল একটা ধারণা নিব। আর ল্যাবের ব্যাপারে তো আমি বলছি, অ্যাসাইনমেন্টের ব্যাপারেও বলছি, এগুলো আপনারা দিয়ে দেন। অ্যাসাইনমেন্ট কিন্তু আপনার স্পেশাল অ্যাপারেল প্রোডাকশনের 100 মার্কের মধ্যে যদি ফাইনাল আর মিড বাদ দেই, 70 মার্কস যদি বাদ দেই, তাহলে অ্যাটেন্ডেন্সে দোষ, আর বাকি কিন্তু দোষে 20 মার্ক আছে। একটা অ্যাসাইনমেন্টে আমি 10 মার্ক ধরতে পারি, বাকিটা আপনারা একটা প্রেজেন্টেশন দিতে পারবেন। কুইজ, আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা নিয়ে পরে কথা বলবো। আমরা পড়াতে ফিরে আসি। হ্যাঁ, এখানে আমি যেগুলো আজকে যেটা বললাম, যে আমাদের যে প্রোডাক্টগুলো হয় স্পেশাল অ্যাপারেল, সেগুলা প্যারামিটারগুলো, সেগুলোর ফিচারগুলো মাপার জন্য আমাদের কিছু টেস্ট প্রসিডিউর করতে হবে। তার মধ্যে আছে এয়ার পারমিয়াবিলিটি, থার্মাল ম্যানিকিংস, মেজারমেন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, মেজারমেন্ট অফ ভ্যাপোর পারমিয়াবিলিটি, এই জিনিসগুলো আছে। হ্যাঁ, আমরা কয়েকটা দেখি আজকে। সো এটা তো টেস্ট না, থার্মাল রেজিস্ট্যান্স মেজারমেন্ট অফ ফ্যাব্রিক, অর্থাৎ একটা ফ্যাব্রিক কতটুকু হিটকে ইন্টারাপ্ট করতে পারতেছে, এটা তো অনেক বড় একটা প্যারামিটার থার্মাল কমফোর্টের, প্লাস হচ্ছে একটা স্পেশাল অ্যাপারেল প্রোডাক্টের যে বডি টেম্পারেচার যেটা আমাদের উৎপন্ন হয়, সেই বডি টেম্পারেচারের মধ্যে সে কতটুকু রেজিস্ট করতে পারতেছে। এটা রেজিস্ট করতে পারলে ভালো না খারাপ বলেন দেখি? খারাপও, কারণ গরমকালে যদি রেজিস্ট করে, সো সিচুয়েশন অনুযায়ী ইউজের উপর ডিপেন্ড করে, দেন আমাদের হচ্ছে হিউমিড কন্ডিশনের উপর ডিপেন্ড করে, তারপর জিওগ্রাফিক্যাল লোকেশনের উপর ডিপেন্ড করে, এই জিনিসগুলা হচ্ছে ভেরি করে। যেমন সামারে তো আপনি হচ্ছে যদি আপনার এমন ফ্যাব্রিক পরেন, সেই ফ্যাব্রিক যদি হিট রেজিস্ট করে রাখে, তাহলে তো সমস্যা। আচ্ছা, থার্মাল কন্ডাক্টিভিটি এবং থার্মাল রেজিস্ট্যান্স, এই দুইটা কিন্তু ব্যস্তানুপাতিক। রেজিস্ট্যান্স মানে কি? বাধা না, তার মানে থার্মাল রেজিস্ট্যান্স বেশি মানে সে হিটটাকে ইন্টারাপ্ট করে রাখতে পারে,
এক পাশ দিয়ে আরেক পাশে যেতে বেশি বাধা প্রদান করতে পারে, হিটটা ভিতরে ইন্টারাপ্ট করে রাখতে পারে। এইটা হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স বেশি। আর যেটা থার্মাল রেজিস্ট্যান্স বেশি এটা থার্মাল কন্ডাক্টিভিটি কম। আমি কি বললাম, থার্মাল রেজিস্ট্যান্স যে আছে এই দুইটা হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, থার্মাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু 1 ইকুয়াল থার্মাল কন্ডাক্টিভিটি। সমানুপাতিক এত থার্মাল কন্ডাক্টিভিটি, অর্থাৎ থার্মাল রেজিস্ট্যান্স যত বাড়ে থার্মাল কন্ডাক্টিভিটি তত কমে। এই দুইটা হচ্ছে বিপরীত টার্ম, ঠিক আছে? এই দুটো মাথায় রাখবেন। কোশ্চেনে কিন্তু থার্মাল রেজিস্ট্যান্স, থার্মাল কন্ডাক্টিভিটি এরকম টার্ম থাকবে, যে থার্মাল কন্ডাক্টিভিটি মেজারমেন্ট অথবা শীতকালীন দেশে থার্মাল কন্ডাক্টিভিটি কেমন লাগবে এই টাইপের। সো এটা কিন্তু উল্টাপাল্টা করবেন না। রেজিস্ট্যান্স মানে থার্মাল, একটা ফ্যাব্রিকের অথবা একটা পোশাকের থার্মাল রেজিস্ট্যান্স বেশি মানে সে বেশি পরিমাণে হিট ইন্টারাপ্ট করে রাখতে পারে, অর্থাৎ সে হিটটাকে এক পাশ থেকে অন্য পাশে পাস করে দেয় কম। থার্মাল কন্ডাক্টিভিটি যদি বেশি হয় তার মানে সেই হিটটা সাথে সাথে পাস করে দিচ্ছে। বুঝা গেছে? কারণ থার্মাল কন্ডাক্টিভিটি যেখানে বেশি তার মানে রেজিস্ট্যান্সটা কম, ঠিক আছে? সো এটা অনেক বড় একটা প্যারামিটার আমাদের ক্ষেত্রে, কারণ এই জিনিসটা হচ্ছে প্রধান আমাদের যেটা ইনফ্লুয়েন্সিং প্যারামিটার। কারণ আমাদের বডিতে আমরা এর আগে অনেকবার পড়ছি, ইকুয়েশন দিয়েও পড়ছি যে আমাদের বডিতে অলওয়েজ হিট জেনারেশন হয়। আমরা যে খাবারটা খাই এটা কনভার্সন হয়, কনভার্সন হয়ে হিট জেনারেশন হয়। সো এই হিটটাকে শীতকালীন সময় ইন্টারাপ্ট করে রাখতে হবে, যাতে যাতে আপনার শীতকালীন সময় যদি ইন্টারাপ্ট করে রাখতে পারে তাহলে আমাদের বডি গরম থাকবে, বাইরে টেম্পারেচার তো তখন কম থাকে। আর যদি বডি থেকে যেই টেম্পারেচারটা সাথে সাথে উৎপন্ন হচ্ছে শীতকালীন সময় সেটা যদি সাথে সাথে রিলিজ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এনার্জি অনেক কমে যাবে, শরীরের এনার্জি কমে যাবে। কারণ সবগুলাই তো কনভার্সন অফ এনার্জি, তাই না? ধরেন আমরা কিন্তু যখন করে মানুষ যখন কাঁপে তখন কিন্তু তার শরীরে এনার্জি থাকে না। সে কিন্তু এটার লক্ষণ যে সে যে পরিমাণ হিট উৎপন্ন করতে পারতেছে শরীর দিয়ে সে পরিমাণে তার চেয়ে বেশি পরিমাণে হিট তার লস হয়ে যাচ্ছে, তখন মানুষ হচ্ছে কাঁপে। সো এই প্যারামিটারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? থার্মাল রেজিস্ট্যান্স অথবা কন্ডাক্টিভিটি দুইটা আলাদা জিনিস, একটা আরেকটার ব্যস্তানুপাতিক। তো থার্মাল রেজিস্ট্যান্স মেজারমেন্টের জন্য এটা তো ইকুইপমেন্টস আমাদের নাই। এটা একটা মেথড আছে লিডিক্স মেথড, যেটা আমরা মূলত কম্পোজিট অথবা শীটের মাপি। আর ফেব্রিকের জন্য 1 প্লেট মেথড, 2 প্লেট মেথড, এরকম আরও মেথড আছে। 3টা টোটাল মেথড আছে, সিঙ্গেল প্লেট, 2 প্লেট, আরেকটা হচ্ছে হট প্লেট মেথড। এখানে মূলত সেন্সর ইউজ করা হয়। ধরেন এটা মিশিয়ে দিই, যদি সিচুয়েশন দেওয়া থাকে কোশ্চেনে, সিচুয়েশন যে আমরা হচ্ছে একটা শীতকালীন দেশে অবস্থান করতেছি, ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু লেখাগুলো লিখতে হবে, কারণ একই লেখা উল্টে যাইতে পারে। যেমন আপনারা বললেন যে থার্মাল কন্ডাক্টিভিটি ভালো অথবা খারাপ, এটা কিন্তু ভালো খারাপ দুইটাই হতে পারে। এখানে একটা ধরেন এটা একটা ফ্যাব্রিক, হ্যাঁ, সো যেটা হচ্ছে হট প্লেট মেথড, হট প্লেট মেথডটা দেখেন। এটা একটা ফ্যাব্রিক, এখানে মূলত একটা আমাদের থাকে, একটা ছোট একটা মেশিন থাকে। এই মেশিনটা মূলত হচ্ছে এখানে টেম্পারেচার উঠানো যায়, মানে চারকোনা একটা মেশিন, টেম্পারেচার উঠানো যায়। কিন্তু এই মেশিনটার এই মাঝখানে হচ্ছে কোপার প্লেট দেওয়া, ঠিক আছে, কোপার প্লেট দেওয়া। তো এই মেশিনটাতে আপনি যখন সুইচ টিপে, কারেন্ট দিয়ে চলে, সুইচ টিপে যখন টেম্পারেচার উঠাবেন, ধরেন 60 ডিগ্রি দিলেন, তো
তো 60 ডিগ্রি সে এখানে যে কপার প্লেটটা আছে এই কপার প্লেটটাকে সে 60 ডিগ্রি টেম্পারেচারে হচ্ছে রাইজ করে। অর্থাৎ এটা আমি এক্সাম্পল দিচ্ছি, এটা ফ্যাব্রিকের উপর ডিপেন্ড করে টেম্পারেচারটা ডিফারেন্ট হতে পারে। আপনারা জিনিসটা বুঝেন, একটা মেশিন আছে, এখানে আমি 60 ডিগ্রি তুললাম, এখানে মেশিনটাতে এই জায়গাটাতে একটা কপার প্লেট আছে, এই কপার প্লেটের টেম্পারেচারটা 60 উঠলো নিচে। সো ফ্যাব্রিকটা হচ্ছে আমাদের এই পুরা এই জায়গাটাতে প্লেস করা হয়, কপার প্লেটটা ঠিক উপরে প্লেস করা হয়, এবং এইখানে এই কপার প্লেটটাতে ছোট্ট একটা সেন্সর লাগা আছে, ধরেন তার দিয়ে একটা সেন্সর লাগা আছে, এবং কি বললাম প্রথমে মেশিন, তারপরে একটা কপার প্লেট, মেশিনের যা টেম্পারেচার কপার প্লেটের টেম্পারেচারও তা ধরেন 60 ডিগ্রি টেম্পারেচার। তারপরে তার উপর আমরা ফ্যাব্রিকটা প্লেস করলাম, ফ্যাব্রিকটা প্লেস করে ফ্যাব্রিকের উপর আরও একটা কপার প্লেট আছে, বুঝছেন, স্যান্ডউইচ করা এইভাবে এইভাবে। ধরেন এইটা হচ্ছে ফ্যাব্রিক, নিচে একটা কপার প্লেট, উপরে একটা কপার প্লেট, হ্যাঁ দুইটা কপার প্লেট, এবং এই দুইটা কপার প্লেটে দুইটা সেন্সর লাগা আছে। এই সেন্সর হচ্ছে ছোট, এগুলো হচ্ছে কার্বনের। ধরেন আরেকটা ধরেন কপার প্লেট এখানে দিলাম, এবং এইখানে একটা সেন্সর লাগা আছে। এই যে দুইটা সেন্সর, এই দুইটা সেন্সর প্রতি 5 সেকেন্ড অথবা 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড পর পর টেম্পারেচার রিডিং করার ব্যবস্থা আছে। এগুলা একটা বক্স আছে এখানে, হ্যাঁ আমি নিজে করছি, এটা আমার আন্ডার গ্র্যাজুয়েশনে থাকাকালীন আমি এটা করছি, এটা হট প্লেট মেথড বলতেছি। এখানে একটা বক্স আছে, বড় একটা বক্স আছে। সো এই বক্সের পর এটা ডিরেক্ট হচ্ছে কম্পিউটারে, এটা কম্পিউটারের একদম এক্সেলে, এটা সফটওয়্যারটা কম্পিউটারের সাথে লিঙ্ক আপ করা ডিরেক্ট। আমাদের এক্সেল আছে না, এক্সেলে তো অনেক ডাটা থাকে। সো এক্সেলে প্রতি 5 সেকেন্ড অথবা 2 সেকেন্ড পর পর এই যে T1 T2 আরেকটা হচ্ছে টাইম, ধরেন এই T1টা হচ্ছে উপরের কপার প্লেটের টেম্পারেচার, T2টা হচ্ছে নিচের কপার প্লেটের টেম্পারেচার। সো সে প্রতি 5 সেকেন্ড, ধরলাম 5 সেকেন্ড, ওইটাও ফিক্সড করে দেওয়া যায় যে কয় সেকেন্ড পর পর রিডিং দিবে। প্রতি 5 সেকেন্ড পর পর টেম্পারেচারের রিডিং এখানে অটোমেটিকলি চলে আসে। এইভাবে দেখেন না, অনেক সময় প্রোগ্রামিং করার সময় কোডিং এইভাবে চলে আসে। সো এইভাবে চলে আসে। তো এটা দ্বারা আমরা কি বুঝতে পারি, ধরেন নিচের যে কপার প্লেটটা আছে এটা তো ফিক্সড, আমি মেশিনে এটা তো আমি নিজে যত টেম্পারেচার দেবো তত টেম্পারেচার উঠবে। ধরেন 60 ডিগ্রি টেম্পারেচার উঠলো, সো ফ্যাব্রিকটা তার উপরে থাকলো, উপরের একটা কপার প্লেট থাকলো। এখন বলেন তো নিচের কপার প্লেটের টেম্পারেচার তো 60 উঠবে, অথবা 60 থেকে একটু কম উঠতে পারে, কারণ মেশিনের সাথে যেহেতু লাগানো একটু লস হতে পারে। ধরেন এই T1 হচ্ছে নিচেরটা, হ্যাঁ 60, উপরেরটা কিন্তু অত বেশি থাকবে না। ধরেন আমাদের রুম টেম্পারেচার ধরেন হচ্ছে আমাদের আছে হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস, ধরলাম ঠান্ডার সময় পরীক্ষা করতেছি, 29 ও 27 ডিগ্রি সেলসিয়াস। সো উপরের সেন্সরটার কিন্তু অত টেম্পারেচার উঠবে না। ধরেন প্রথমে 29 ছিল, প্রথমে তো আসে নাই অত দ্রুত, 29-ই দেখাচ্ছে, আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে এই 60টা এটা তো মোটামুটি কনস্ট্যান্টই থাকবে, ধরেন 59, 58, বাট যেহেতু আমাদের বাতাস চলে, এনভায়রনমেন্টাল কন্ডিশন চেঞ্জ হয়, একটু ফ্লাকচুয়েট করতে পারে, বাট এটা 60-র কাছাকাছি থাকবে, 58, 59, 60 এটার কাছাকাছি থাকবে, কিন্তু এটা তো বাড়বে, ঠিক আছে, এটা বাড়বে। ধরেন এটা হ্যাঁ বাড়বে, ধরেন বাড়তেছে, এখানে 39 হলো, 49 হলো, আস্তে আস্তে বাড়তেছে। ধরেন 1 ঘন্টা পর দেখা গেল যে আপনার টেম্পারেচার হয়ে গেছে ধরেন 52, অথবা এটা 54 দিলাম আমি, 54। 1 ঘন্টা পর এই T2 এরটা এটা ধরেন আছে 59, আর এটা হয়ে গেছে 56 ধরেন 56। তো এই 56টা দেখা গেল বারবার 5 মিনিট ধরে 56ই দিচ্ছে। ধরেন এটা T1, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, নাকি বুঝতেছেন তো? এটা হচ্ছে 60 দিয়ে শুরু হয়েছিল, এটা হচ্ছে 29 দিয়ে শুরু হয়েছিল। কেন শুরু হয়েছে বুঝছেন তো? এভাবে রিডিংগুলা দিতে দিতে এই জায়গায় যায়, এই জায়গায় ধরেন 60, 60, 60, 60, 60, এখানে দিচ্ছে হচ্ছে 56, 56, 56,
56, মানে প্রায় 2-3 মিনিট ধরে একই রিডিং দিচ্ছে। তখন ওইটাকে বলা হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট। এখানে স্টেবল হয়ে গেছে। স্টেবল হয়ে গেছে মানে এই জায়গা থেকে কিন্তু আমরা থার্মাল কন্ডাক্টিভিটিটা পাবো। তারপরে ফর্মুলা আছে T1 T2 ডি আছে, ওইটার স্কোয়ার মিটার আছে, থিকনেস আছে, সবগুলো আমরা ফর্মুলাতে বসাই দিলে আমরা থার্মাল কন্ডাক্টিভিটিটা পাবো। বাট এই স্টেবল পর্যায় পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এই স্টেবল পর্যায় মানে কি বোঝায়? মানে ওই ফ্যাব্রিকটা এই সার্টেন যে টেম্পারেচারটা আছে এটা সে রেজিস্ট করতে পারবে, স্টেবল হয়ে গেছে আর চেঞ্জ হচ্ছে না। তার মানে সে এইটুকু টেম্পারেচার সে রেজিস্ট করতে পারতেছে। এই রেজিস্টের পরিমাণ যদি বেশি হয় তাহলে কন্ডাক্টিভিটি হবে কম। তার মানে আমরা বলবো এই ফ্যাব্রিকটা থার্মাল কন্ডাক্টিভিটিস প্রপার্টিসটা কম। ঠিক আছে, মূলত প্রথমে বেরোবে রেজিস্টিভিটি। এটা বোঝা গেছে তো? এটা হচ্ছে হট প্লেট মেথড। আমরা টেস্ট মেথড পড়তেছি, যারা পড়ে আসছেন টেস্ট মেথড, অর্থাৎ আমাদের যে স্পেশাল যে প্রোডাক্টগুলো আছে সেগুলো টেস্ট করার মেথডগুলো। 1 প্লেট মেথড, 2 প্লেট মেথড। 1 প্লেট মেথডে হয় কি, এখানে এই যে সেন্সরটা যে আছে আপনার উপরের যে সেন্সরটা, এখানে একটা এয়ার গ্যাপ থাকে। এয়ার গ্যাপ থাকে বলতে ধরেন আমি হাত দিয়ে বুঝাই, ওটা হয়তো বুঝতেছেন না। একটা হট প্লেটের একটা মেশিন, ছোট মেশিনগুলা যেগুলো আমরা স্প্রেয়ারিং মেশিন বলি, ওগুলোও ইউজ করা যায়। আপনারা যারা ল্যাবে জব করেন, বিশেষ করে ডাইং ল্যাবে দেখবেন স্প্রেয়ারিং মেশিন আছে। ওই যে বিকারটা ঢুকায় দিয়ে একটা রড থাকে আর একটা ম্যাগনেট দেয় ভিতরে আর ঘুরতে থাকে সলিউশন। দেখা যায় যে কিছু কিছু সলিউশনের রিকোয়ারমেন্টস থাকে না, যে 24 ঘন্টা স্টেয়ার করতে হবে। সো ওই স্টেয়ার মেশিনগুলোতে কিন্তু টেম্পারেচার দেওয়া যায়, ওগুলা নামায় ফেললে এটা হিসেবে ইউজ করা যায়। আমরা মূলত লেবে এইটা হিসেবে ইউজ করি। তো ধরেন এটা একটা হট প্লেটের উপরে এটা একটা কপার প্লেট, তারপর আপনি ফ্যাব্রিকটা রাখছেন। এইখানে কিন্তু একটা সেন্সর লাগানো আছে, ঠিক আছে, এখানে একটা সেন্সর লাগানো আছে। এখন দ্বিতীয় যে প্লেটটা, এই প্লেটটা একটু উপরে থাকবে, একটু ফাঁকা থাকবে। ফাঁকা থেকে উপরের প্লেটটাতে আরও একটা সেন্সর লাগা থাকবে, এখানে একটা এয়ার গ্যাপ থাকবে। এই ক্ষেত্রে কি হবে, এই উপরের প্লেটের টেম্পারেচারটা এর আগে যেরকম টেম্পারেচার উঠছিল তার থেকে কম উঠবে না। সো এইগুলা হচ্ছে 1 প্লেট মেথড। আর 2 প্লেট মেথডে মূলত এয়ার গ্যাপটা দেওয়া হবে। এটা একটা মেথড, মানে 3 ধরনের মেথড আছে এটা মেজারমেন্টের জন্য। এটাও একটা মেথড, তবে এটা মোস্ট প্রিসাইসলি আসে 1 প্লেট 2 প্লেট মেথডে। 1 প্লেট এবং 2 প্লেট মেথডে, বিশেষ করে 2 প্লেট মেথডে আমাদের রেজাল্টটা প্রিসাইসলি আসে। যেটা হট প্লেট মেথড অথবা লিডিক্স মেথড বলা হয়, এই মেথডটা মূলত ফ্যাব্রিকের জন্য না, এই মেথডটা মূলত কম্পোজিটের জন্য, শীটের জন্য। বাট ফ্যাব্রিকটা তো আমাদের কম্পোজিট অথবা শীটের মতো না। এখানে যদি আপনি একটা হট প্লেট যদি নিচে দেন, একটা হট প্লেট যদি উপরে দেন, তাহলে ফ্যাব্রিকে তো আমরা জানি যে ইন্টারলেসমেন্টের ফলে কিছু গ্যাপ থাকে না ফ্যাব্রিকের মধ্যে। সো পুরা টেম্পারেচারে বাইর করে দেয়। পাতলা ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা এগুলো নির্ণয় করতে পারি না, দুইটা টেম্পারেচার অনেক সময় সেম দেখায়। সো হট প্লেট মেথডটা সুইটেবল না। এগুলো কিন্তু কোশ্চেনে আসতে পারে যে ওইটা কেন সুইটেবল না। তো 1 প্লেট মেথড, 2 প্লেট মেথড। 2 প্লেট মেথডে হয় কি, 3টা সেন্সর থাকে। একটা থাকে ফ্যাব্রিকের কি টেম্পারেচার, একটা নিচের প্লেটের আর একটা উপরের প্লেটের। এটা ফর্মুলা দিয়ে আমি দেখাচ্ছি, দেখেন এইখানে স্লাইডে দেখেন এখানে কি বলছে, থার্মাল রেজিস্ট্যান্স মেজারমেন্ট। এইগুলা সম্পর্কে এইখানে সবগুলা সম্পর্কে অতটা আইডিয়া দেওয়া হয় নাই, বাট আমি যেগুলো বললাম এগুলো তো বোঝা গেছে। সো এখানে বলা হয়েছে যে 3টা মেথড আছে। সব ধরনের মেথড হচ্ছে থার্মাল রেজিস্ট্যান্স আপ টু 20 মিলিমিটার থিক ফ্যাব্রিক, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে থিকনেসের কথা বলা হয়েছে। থিকনেস কোনটা বলেন তো? একটা ফ্যাব্রিকের পুরুত্ব, মানে এই হাইটটা, ঠিক আছে, এই হাইটটা। একটা ফ্যাব্রিকের পুরুত্ব বলতে এটা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ না, এটা হচ্ছে কতটা মোটা অথবা চিকন অথবা পাতলা, এটা বোঝায় থিকনেস। সো আমরা 20 মিলিমিটার পর্যন্ত থিক ফ্যাব্রিকের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারবো। আর হচ্ছে 2 প্লেট মেথডে
এটা হচ্ছে ইউজ করা হয় কিসের জন্য? ডিউ টু অ্যাকুরেসি অ্যান্ড রিপ্রোডিউসিবিলিটি। আমি বললাম না যে টু প্লেট মেথডে সবচেয়ে বেশি প্রিসাইসলি রেজাল্টটা আসে। সো এটা সবচেয়ে বেশি ইউজ হয় এবং অ্যাকুরেট রেজাল্ট আসে। সো আমরা সূত্র ওটা দেখলে বুঝতে পারবো। টেম্পারেচার 1 টেম্পারেচার 2 তো আমরা বুঝতে পারছি, তাই না? আর এফ বলেন তো প্লাস, আমি বুঝাই দিচ্ছি, আর সি ডিভাইডেড বাই আর এস। আজকে আমরা কমপক্ষে 2-3টা মেথড পড়বো কিন্তু, হ্যাঁ। তারপরে অ্যাপারেল 3 শুরু করব। T2 T3 ডিভাইডেড বাই T1 T2। সো এগুলা কোথায় কি, এটা নিচ থেকে আসি, টেম্পারেচারগুলো আগে দেখি। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এই ফর্মুলা দিয়ে আর মানে কি, আর মানে কিন্তু হচ্ছে রেজিস্ট্যান্সগুলা, যেটার আমরা রেজিস্ট্যান্স বের করতে চাই। সো T1 হচ্ছে টেম্পারেচার আন্ডারনেথ দ্য লোয়ার প্লেট। লোয়ার প্লেট মানে কোনটা? যেই প্লেটটা মেশিনের সাথে লাগে আছে, এই প্লেটের কি টেম্পারেচার বেশি হবে না কম হবে? বেশি হবে, কারণ এটা ডিরেক্ট মেশিনের সাথে লাগা আছে না। আপনি 60 তুলতেছেন, সে তো 60 পাচ্ছে। T2 হচ্ছে টেম্পারেচার আন্ডারনেথ দ্য স্যাম্পল, অর্থাৎ স্যাম্পলের টেম্পারেচার। এটা কিন্তু T1-এর থেকে একটু কম হবে, তাই না? কারণ আপনি যে মেশিনে যে টেম্পারেচারটা আপনি দেন 60, এখান থেকে কিছু লস হয়ে তার উপরে যে আছে সে এটাকে অ্যাডপ্ট করবে, শোষণ করবে। এক কথায় যেটা বলে শোষণ করবে, কিছু পরিমাণে লস হবে। তার উপরে যদি কিছু থাকে তো সে নিচে যেই টেম্পারেচারটা দিচ্ছে ওখান থেকে কিছু পরিমাণ লস হবে না? হ্যাঁ, রেজিস্ট্যান্স থাকবে। সে কিছু ইন্টারাপ্ট করে রাখবে কিছু টেম্পারেচার তার মধ্যেই, হ্যাঁ। আর T3 হচ্ছে টেম্পারেচার আন্ডারনেথ দ্য টপ প্লেট থার্মাল রেজিস্ট্যান্স। মানে T1 T2 T3 তো ক্লিয়ার। একটা হচ্ছে নিচের প্লেটের, একটা হচ্ছে ফ্যাব্রিকের, আর একটা হচ্ছে উপরের প্লেটের। আর RF সমান সমান থার্মাল রেজিস্ট্যান্স অফ স্যাম্পল, RC সমান সমান থার্মাল রেজিস্ট্যান্স অফ টপ প্লেট, RS সমান সমান থার্মাল রেজিস্ট্যান্স অফ লোয়ার প্লেট, হ্যাঁ। এই থার্মাল রেজিস্ট্যান্স অফ টপ প্লেট, থার্মাল রেজিস্ট্যান্স অফ লোয়ার প্লেট, এগুলা হচ্ছে জানা থাকে। তারপরে আমরা থার্মাল রেজিস্ট্যান্স অফ ফ্যাব্রিকেটটা বের করে ফেলতে পারি। কিভাবে জানা? কারণ এই যে দেখেন, আমরা তো মূলত বের করবো এটা, তাই না? এটা বের করবো যে ফ্যাব্রিকটা আমরা যে স্পেশাল প্রোডাক্ট হিসেবে ইউজ করব, এটা করতে পারবো কি না, এটা রেজিস্ট্যান্স কতটুকু, কন্ডাক্টিভিটি কতটুকু, এটা তো আমাদের মেজার করতে হবে। সো এই দুইটা কিন্তু আমাদের জানা থাকবে, কারণ আমরা যে প্লেটগুলো ইউজ করতেছি না, এই প্লেটগুলা তো নেটেই আমরা পাবো। কারণ এই প্লেটগুলো যখন আমরা আনবো তখন ধরেন এগুলা কপার প্লেট, তো আমরা নেটে সার্চ দিব কপার প্লেট, কপারের থার্মাল রেজিস্ট্যান্স কতটুকু, রেজিস্ট্যান্স আছেই। সো ওইটা তো জানাই থাকবে। তার মানে এইখানে এই 4টা প্লাস এই 2টার ভ্যালু তো আমরা জানবই। এগুলার ভ্যালু কীভাবে জানবো? মেজারমেন্ট করার সময়, ঠিক আছে? আর এটা আমরা বের করে নেব। বুঝা গেছে? সিম্পল মেথড। থার্মাল রেজিস্ট্যান্স, থার্মাল কন্ডাক্টিভিটি এইভাবে বাইর করে। এই রেজিস্ট্যান্সটা বের করার পরে দেন রেজিস্ট্যান্স আমরা একটা পাইলাম না, ফ্যাব্রিকের রেজিস্ট্যান্স সমান সমান ফ্যাব্রিকের থিকনেস, এটাকে কে বলে? ফ্যাব্রিকের থিকনেস ডিভাইডেড বাই কন্ডাক্টিভিটি। ফ্যাব্রিকের থার্মাল কন্ডাক্টিভিটি সমান সমান ফ্যাব্রিকের থিকনেস ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। সহজে বের করতে পারতেছি না? থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি আর থার্মাল রেজিস্ট্যান্স নিয়ে কোনো ঝামেলা আছে? আর ঝামেলা থাকার কথা না। হ্যাঁ, ওইটা থিকনেস তো আমরা জানবোই, আর না জানলে আমরা মাপে নেবো। মাপবো কিন্তু ওই এমনি এমনি মাপা যাবে না, ওইগুলা একটা গেজ পাওয়া যায়। মানে থিকনেস মাপার জন্য যখন মিলিমিটারে আসে জিনিসটা, তখন কিন্তু মোর প্রিসাইজ রেজাল্ট লাগে। আর থিকনেস দিয়ে যেহেতু ভাগ, থিকনেসে যদি আপনি 0.2 মিলিমিটার যদি কম বেশি করে বসান, রেজাল্ট উল্টাপাল্টা চলে আসবে। সো এই যে একটা ভার্নিয়ার স্কেল স্ক্রু ঘুরায় ঘুরায় এরকম করে দেখছেন হয়তো, ওইটা দিয়ে আসলে থিকনেসটা মাপা হয়, ঠিক আছে? তারপর কি আছে? ওয়াটার ভেপর পারমিয়াবিলিটি টেস্ট। এর আগে একটা বুঝে গেছে তো। এখন দেখবো আমরা ওয়াটার ভেপর পারমিয়াবিলিটি টেস্ট, মানে সে ওয়াটার ভেপরকে কতটুকু
পারমিয়াবল করতে পারে। পারমিয়াবল মানে কি? এয়ার পারমিয়াবিলিটি শুনছেন না? পারমিয়াবিলিটি মানে কত সহজে সে এক পাশ থেকে আরেক পাশে পাস হয়ে যাইতে পারে। সো ওয়াটার ভেপরের ক্ষেত্রেও আমাদের এই টেস্টটা করতে হবে যে ওয়াটার কত সহজে এক পাশ থেকে, মানে সহজলভ্যতাটা কতটুকু এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার। এটা হচ্ছে ওয়াটার ভেপর, কিন্তু ওয়াটার না। ওয়াটার ভেপর কিন্তু জলীয় বাষ্প, যেই ওয়াটারটা আমরা দেখতে পাই না কিন্তু এই ওয়াটারটা আসে। যেমন এই যে এসি ছাড়ছেন না, এখানে কিন্তু আমাদের এই সারাউন্ডিংসে এইখানে বলেন বাইরে বলেন পানি থাকে, যে পানিটা আমরা দেখতে পাই না, এটা ওয়াটার ভেপর আকারে থাকে। না হলে শীত কিভাবে পড়ে দেখেন না, শীতের সকালে ওই যে গাছপালার মধ্যে পানি পানি হয়ে থাকে, শিশির পড়ে, এগুলো কিন্তু ওয়াটার ভেপর পড়ে, ওয়াটার ভেপর থাকে। সব জায়গাতেই আপনার ওয়াটার ভেপর থাকে। 100% ড্রাই কিন্তু আমরা না, জীবন্ত জিনিসপত্র কিন্তু 100% ড্রাই না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো ওয়াটার ভেপর কতটুকু পারমিয়াবল করতে পারে, এটার জন্য আমাদের হচ্ছে এরকম একটা পাত্র থাকে, এরকম একটা পাত্র থাকে, এই পাত্রে পানি থাকে, এইখানে মূলত হচ্ছে স্যাম্পলটা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফ্যাব্রিক। সো সময়ের সাথে এখান থেকে কিছু পরিমাণ পানি উপরে চলে যাবে না, যদি সারাউন্ডিংসটা হচ্ছে আমাদের একটু হট হয়, বাইরের পরিবেশটা কিছু উপরে চলে যাবে। সো এটা কতটুকু যাচ্ছে, প্রথমে এটার ওজন, তারপরে হচ্ছে তারপরে চলে যাওয়ার পরে এটার ওজন করে দুইটা ডিফারেন্স করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে ফেব্রিকটা কতটুকু পরিমাণে ওয়াটার ভেপরকে বাইরে চলে যাইতে দিছে। বুঝা গেছে না? সো এটার জন্য ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আপনারা একটু দেখেন। ওয়াটার ভেপর কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আপনারা বিজনেস করেন কে কে, তাদের জন্য ইম্পর্টেন্ট জিনিস। যদি তুলার বিজনেস করতে যান তাহলে কিন্তু অনেক কিছু জিনিস জানা রাখতে হবে। জলীয় বাষ্পের ব্যবহারটা, যেমনটা শীতকালীন দেশ থেকে যদি 2 টন তুলা কিনে নিয়ে আসেন, বাংলাদেশে আসে মাপবেন, দেখবেন 10 কেজি কমে গেছে, লাভের টাকা ওইখানেই লস, আর লাভ করতে পারবেন না। কারণ ওইখানে তুলার মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল ওজন বেশি হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারবো না, ওইখানেও কিন্তু শুষ্ক দেখাবে। ওখানে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল, ওই জন্য তো এগুলার জন্য কিন্তু এটা মাপতে হবে। ওইটা কিন্তু হচ্ছে ওই শুষ্ক ওয়েটকে, ওই একটা ফর্মুলা আছে আপনাদের টেস্টিংয়ে দেখবেন যে নিরঙ্কুশ শুষ্ক ওয়েট করে দেন হচ্ছে ওইটা দিয়ে পরিমাপ করে নিয়ে আসা হয়। সো ওই সেম জিনিস কিন্তু এখানে। হ্যাঁ, তো এখানে দেখেন WVP মানে ওয়াটার ভেপর পারমিয়াবিলিটি, ফেব্রিকের ওয়াটার ভেপর পারমিয়াবিলিটি ইজিক্যাল টু, এটার একক হচ্ছে গ্রাম মিটার ইনভার্স 2 ডে ইনভার্স 1। ডে ইনভার্স 1 কেন? কারণ এটা একদিন ধরে করা হয়। এখানে টাইমের একটা ইয়া আছে, তো টাইমের একটা কনসাইন্স মানে ইয়া আছে, টাইমের একটা ডিউরেশন একটা আছে, যে এটা একদিন ধরে রাখা হয়। m0 মাইনাস অথবা m0 মাইনাস m1 ইন্টু 24 a ইন্টু t। সো এইভাবে আপনি রাখবেন 24 ঘন্টা অথবা একদিন রাখবেন। রাখার পরে ওয়েট অফ দ্য অ্যাসেম্বলি বিফোর টেস্ট, পুরাটার ওয়েট প্রথমে টেস্ট করার প্রথমে, তারপরে পুরাটার ওয়েট টেস্ট করার পরে যে পরিমাণ ভেপর বাইরে চলে গেছে, এইটাই তো সে পারমিয়াবল হতে দিছে। যে পরিমাণ পানিটার মধ্য থেকে যে পরিমাণ পানি উড়ে কাপড়ের মধ্য দিয়ে বের হয়ে চলে গেছে, এইটাই তো, এতটুকুই তো সে বাইরে হয়ে যাইতে দিছে। সো এটা বিয়োগ করলেই তো আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে না? আর হচ্ছে টি হচ্ছে টাইম আওয়ার টেস্ট পিরিয়ড, আর এ হচ্ছে এরিয়া অফ দ্য টেস্ট ফ্যাব্রিক, মানে আপনার যে ফ্যাব্রিকটা টেস্ট করতেছেন স্যাম্পলটা, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বুঝা গেছে? সো এটা দিলে আমরা WVP ওয়াটার ভেপর পারমিয়াবিলিটি টেস্টটা করতে পারবো।
সমান সমান m নট m1 ইন্টু ডিভাইডেড বাই a ইন্টু টি। হ্যাঁ, সো এগুলা কি, এগুলা এখানে লেখাই আছে। আমরা তারপরে যাই, কয়টা বাজে? আচ্ছা দেখেন ওয়াটার ভেপর ওর সুইট রেজিস্ট্যান্ট টেস্ট, এই টেস্টটা করেই আমরা হচ্ছে অ্যাপারেল 3 পড়া শুরু করব। ঠিক আছে, অ্যাপারেল 3 একটু বেশি ভালো লাগে নাকি? সবগুলাই ইজি, আপনারা তো পড়ে আসছেন, এইগুলারই সিকোয়েন্সে এই সাবজেক্টগুলা। সো এটা দেখেন, এটা হচ্ছে, এটা কি টেস্ট? এটা হচ্ছে ওয়াটার ভেপর ওর সুইট রেজিস্ট্যান্স টেস্ট। এটা হচ্ছে ওই আপনার ঘাম যে আমাদের উৎপন্ন হয়, এটার রেজিস্ট্যান্স টেস্ট। আসলে সে এটার বিহেভটা কীরকম করে, ওই ফেব্রিকটা, স্পেসিফিক ফেব্রিকটা কীভাবে করে। দেখেন লিখছে, এ হিউম্যান স্কিন, দ্য স্কিন অর সুইটিং হট প্লেট ডিটারমাইন্স দ্য ওয়াটার ভেপর রেজিস্ট্যান্স অফ দ্য ফেব্রিক। স্কিন মেথড ইজ রিপ্লেসড বাই। আচ্ছা দেখেন, আমরা তো এই সুইট টেস্ট অর্থাৎ ঘাম উৎপন্ন হলে সে সেটাকে রেজিস্ট করে, শোষণ করে না পার করে দেয়, এটা টেস্ট করার জন্য আমাদের টেস্ট করার জন্য প্রথমত কি লাগবে? স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের একটা, আমরা পড়বো, আমাদের শরীর থেকে ঘাম উৎপন্ন হবে, দেখব, কিন্তু এটা আমরা করতে পারি না, কারণ সবার শরীরের কন্ডিশন সেম না। কারো ঘাম বেশি হয়, কেউ আবার গরমের মধ্যেও ঘামে না। সো আমাদের একটা স্ট্যান্ডার্ড লাগবে। স্ট্যান্ডার্ড তো আমি একটা লোককে ধরতে পারবো না, প্রতিটা লোক ডিফারেন্ট। এমন কোনো লোক হবে না যে প্রতি লোকের মানে শরীরের মধ্যে যে পরিমাণ তার হিউমিডিটি দরকার, এই জিনিসগুলো সেম। সো এটার জন্য আমাদের একটা কৃত্রিমভাবে তৈরি করতে হবে, কৃত্রিমভাবে আমরা ওইটা তৈরি করে দেন আমরা টেস্টটা করব। সো এটা করার জন্য আমরা কি বলছে যে 20 × 20 সেন্টিমিটার পোরাস প্লেট। পোরাস প্লেট কেন ইউজ করা হয়েছে? পোরাস মানে ছিদ্র ছিদ্র, কারণ আমাদের যে শরীর থেকে ঘাম বের হয়, কীভাবে বের হয় বলেন দেখি? এই যে লোমের যে হ্যাঁ ছিদ্র থেকে। সো আমরা ওইরকমই একটা পোরাস 20 সেন্টিমিটার × 20 সেন্টিমিটার পোরাস একটা প্লেট ইউজ করব, যেটা মানে হিউম্যান স্কিন যে আমাদের আছে, হিউম্যান স্কিন, এই হিউম্যান স্কিনের টেম্পারেচার সাধারণত ধরা হয় 35 ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড। সো আমরা ওইটা ক্রিয়েট করব। ওই পোরাস প্লেটের উপরে স্কিনটা হচ্ছে 35 ডিগ্রি টেম্পারেচারে হবে। দেন আমরা হচ্ছে ওই ফ্যাব্রিকটা, এই যে এগুলা হচ্ছে কিন্তু এই যে দেখেন, দেখা যাচ্ছে এই যে হিটেড স্টেইনড প্লেট। এটা হিটেড কেন? কারণ হিউম্যান স্কিন অথবা হিউম্যান বডিও তো হিটেড, যতটুকু হিট দরকার ততটুকু হিট দিবে। এই যে গার্ড গ্রিড, তারপর হচ্ছে এই যে ওয়াটার চ্যানেল, এগুলা দিয়ে আর কি, এই যে পোরাস, এই যে ফাঁকা ফাঁকা ছিদ্র ছিদ্র, এগুলা দিয়ে আসলে হিটটা ক্রিয়েট করা হয়। দেন হচ্ছে ওয়াটারটাও, এখানে মূলত আমাদের ঘামের পরিবর্তে ডিস্টিল ওয়াটারটা ইউজ করা হয়। ডিস্টিল ওয়াটার কোনটা? যেটার পিএসের ভ্যালু হচ্ছে 7। ঠিক আছে, ডিস্টিল ওয়াটার কোনটা? যেটা হচ্ছে ডিআয়োনাইজ ওয়াটার, বাষ্পীভূত ওয়াটার। সো ওই ওয়াটারটা ইউজ করা হয় ঘাম হিসেবে, আর ফ্যাব্রিকটা তো এখানে দেওয়া হয়। তারপরে ওই এর আগের যে টেস্টটা যেভাবে করা হয়েছে ঠিক সেমভাবে করা হয়। বুঝা গেছে? আচ্ছা, এই 3টা টেস্ট থাকলো আজকে। এরপরে আমরা আরও 3টা টেস্ট করব, টোটাল 6টা টেস্ট করব। আর হচ্ছে 2টা স্লাইড আছে, ওই 2টা স্লাইড সম্পর্কে একদিন ধারণা দেব, ধারণা দিয়ে এগুলাই আমাদের ফাইনালের সিলেবাস থাকবে। ঠিক আছে?